সমস্যাটা নিয়ে আলোচনা করব। সমস্যাটা দেখে নিই। কোনো আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2522 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত হবে নির্ণয় করি। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও আসল একসঙ্গে মিলে যে ফর্মুলা রয়েছে সেটা কি 1 যুক্ত r/100 এই পুরোটার হোল টু দি পাওয়ার n আর তার সঙ্গে আসল পি গুণিত থাকে। তাহলে এখানে কি এটা ছিল আমার মূল ফর্মুলা পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পি হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়ের ব্যবধান বা কতবার এখানে সুদ হিসাব হয়েছে। তাহলে এখানে যেহেতু 3 বছর, তাহলে এখানে এন এর মানটা হবে 3, আর আর এর মানটা যেহেতু 5% তাহলে 5। তাহলে এখানে যদি আমি লঘিষ্ঠকরণ করি 5, 20, 100, তাহলে এটা কি দাঁড়াচ্ছে শেষমেশ না 1 যুক্ত 1/20 অর্থাৎ 20 একে 20 একে 21/20, তাহলে 21/20, 21/20 তার মাথায় 3 সঙ্গে আমার এখানে মূলধন রয়েছে পি। তাহলে এটা হলো কি আমার সুদ আসল। এখান থেকে আমি যদি পিটা বিয়োগ করে দিই তাহলে আমার কি হবে, আমরা এখান থেকে টোটাল সুদটা পেয়ে যাব। এবার দু জায়গায় যদি পি রয়েছে তাহলে এখান থেকে আমি পিটা যদি কমন নিয়ে নিই, এখান থেকে পিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কি হবে, এখানে পি ইন্টু 21/20 তার হোল কিউব মাইনাস 1 দিলেই যথেষ্ট, আমার এই পিটা বাইরে চলে। এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, মানে এখানে আর থাকছে না। তাহলে আমি এইটুকু যদি আমি ক্যালকুলেট করে নিই তাহলে কি হবে 21, 21, 21, তিনটা 21 গুণ, একটু ক্যালকুলেটর সাহায্য নিয়ে নিই। তিনটা 21-এ গুণ করলে এখানে আমার হবে 9, 2, 6, 1, 9261, আর নিচে তিনটা 20 গুণ করলে হবে 8-এর গায়ে তিনটা শূন্য অর্থাৎ 8000। তাহলে তার থেকে যদি আমি 1 বিয়োগ করে নিই তাহলে কি হবে, বাইরে আমার এখানে পি রয়েছে, আসল পি গুণ রয়েছে। তাহলে এটা যদি বিয়োগ করে নিই তাহলে কি হবে 8000 কে 8000, এখান থেকে 9261 থেকে 8000 বিয়োগ করে দিই তাহলে কি হবে 1261, 1261 বাই 8000, বাই 8000, তার সঙ্গে আমার এখানে পি, এখানে আসলটা গুণ থাকছে। তাহলে পি ইন্টু 1261 বাই 8000, তাহলে এখানে এটাই হলো আমার এখানে মোট সুদ। আবার এখানে শর্তানুসার দেওয়া আছে কি এই সুদের পরিমাণটা বা 2522 টাকা। তাহলে এটা ইকুয়াল যদি 2522 হয় তাহলে এটাকে আমি সমাধান করলে কি পি সমান কিভাবে পাবো, পি সমান 2522, পি সমান 2522, আর এটা আমার যেহেতু পি এর সঙ্গে 1261 বাই 8000 গুণ ছিল, ডান দিকে হলো ভাগ, ভাগ অর্থাৎ এটা উল্টে যাবে। তাহলে উপরে হবে আমার 8000, উপরে হবে আমার 8000, 8000, আর নিচে হবে 1261, 1261, তাহলে 12 দিয়ে 24, আশা করি 2 গুণ করলে হয়ে যেতে পারে, 2 একে 2, 2 ছে 12, 2 হাতে রইল 1, 2 2 4 একে 5, 2 1 তো হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার 2 দ্বারা কাটাকাটি হয়ে যাবে। 1261 দিয়ে 2522 কে ভাগ করলে 2 আসবে, তাহলে 2 আর 8000 মোট কত 16000। তাহলে এই হলো আমার মূলধন বা আসল। তাহলে আসলের পরিমাণটা কত বেরিয়েছে 16000। আর এই 16000 টাকার যদি আমি সরল সুদ বের করি তাহলে কি হবে 16000, সরল সুদের ফর্মুলা কি না পি অর্থাৎ আসল ইন্টু r/100, r/100 কত এখানে 5/100, 5/100, আর তার সঙ্গে টি, টি অর্থাৎ সময়, সময় এখানে কত বছর 3 বছর। তাহলে এটা হলো আমার টোটাল সরল সুদ। তাহলে এখানে দুটো শূন্য নিচে, দুটো শূন্য করে কেটে দিলে কি হবে, তাহলে 5, 3 আর 160 গুণ, তাহলে 5 16 80 আর 800, আর তার সঙ্গে 3 গুণ মানে 2400। তাহলে টোটাল আমার সুদের পরিমাণ 2400 টাকা। তাহলে সরল সুদের পরিমাণ কত দাঁড়িয়েছে 2400। তাহলে দেখে নি এটা ক নম্বর রয়েছে 4 নম্বর। তাহলে এখানে কোনো আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 2522 টাকা হয় তাহলে ওই সময় তার সরল সুদ কত হবে না সরল সুদ হবে 2400 টাকা। তাহলে এখানে এটা এখানে নির্ণয় সেটা নিয়ে আলোচনা করব, একটু দেখে নি। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজিতে পড়ে, শতকরা 36 জন বাংলাতে পড়ে, শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, শতকরা কতজন ইংরেজি বা বাংলা পড়ে না হিসাব করি।
তাহলে এখানে দেওয়া রয়েছে শতকরা 42 জন ইংরেজি আর শতকরা 36 জন বাংলাতে আর 15 জন উভয় বিষয় পড়াশোনা করে। তাহলে এক্ষেত্রে ইংরেজি বা বাংলা পড়ে না এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে আমরা ছকটি যদি একটু ভালোভাবে তৈরি করি তাহলে কি আমি দুটো বৃত্ত দিয়ে আমরা একটা কমন ছক তৈরি করছি। এই দুটো কমন ছক তৈরি করার কারণ এটাই যে আমরা যদি ইংরাজি, আমরা বাম দিকে যদি ইংরাজি নিই আর ডান দিকে যদি আমরা এইটা যদি এরাউন্ড যদি আমরা বাংলার সার্কেল নিই আর এই যে দুটোর মাঝখানে যেটা কমন সার্কেল এটা যদি আমরা উভয় বিষয়ের জন্য নিই তাহলে এইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে সাজাতে পারি তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখে নিই, 42 জন টোটাল ইংরাজিতে পড়ে, 36 জন বাংলাতে, তাহলে শতকরা 15 জন উভয় বিষয়। তাহলে এই যদি আমরা ঠিক এইভাবে ছাত্রছাত্রীকে বসতে দিই তাহলে ঠিক এই মাঝখানের যে দুটো কমন জায়গা সেটাতে কতজন থাকবে? 15 জন। কেন না, এটা যদি আমি বাম দিকটা আমি বন্ধ করে রাখি, বাম দিকটা, তাহলে ডান দিকটা বেঙ্গলির মধ্যে এই 15 জন পড়ছে। আবার যদি শুধু ইংরেজির দিকে যাই তাহলেও দেখা যাবে ইংরেজির দিকেও এই 15 জন পড়ছে, অর্থাৎ এই 15 জন যেখানে কমন রয়েছে এটা উভয় বিষয়ের দিকেই রয়েছে। তাই টোটাল এখানে 42 জন ইংরেজিতে পড়ে, তাহলে যদি 15 জন তার মধ্যে কমন থাকে তাহলে বাকি ইংরেজির দিকে কতজন থাকবে? না, যদি আমি 42 থেকে 15 বিয়োগ করে দিই তাহলে হবে আমার এখানে 27 জন। তাহলে 27 জন আমার কি রয়েছে এদিকে শুধুমাত্র ইংরেজিতে। আর তেমনি আমার 36 জন ছিল বাংলাতে, তার মধ্যে এই 36 জনের মধ্যে আবার 15 জন ইংরেজিতেও পড়াশোনা করে। তাহলে এই 36 থেকে যদি 15 বাদ দিই তাহলে আমার 21, তাহলে এই 21 জন শুধুমাত্র বাংলায় পড়ে। তাহলে আমরা কি পেলাম ছকের সাহায্যে? যে 27 জন শুধুমাত্র ইংরেজিতে পড়াশোনা করে, 21 জন শুধুমাত্র বাংলায় পড়াশোনা করে, আর 15 জন কি হয় না ইংরেজি আর বাংলা উভয়তেই পড়াশোনা করে। তাহলে এবার দেখে নিই যে ইংরাজি বা বাংলা পড়ে এরকম কোনগুলো। তাহলে যখন এই 27 জন শুধু ইংরাজি তাহলে এটা আমাকে ধরা যাবে না, এই 15 জন তো উভয় বিষয় এটাও ধরা যাবে না, আর এটা 21 জন শুধুমাত্র বাংলা তাহলে এটাও ধরা যাবে না। তাহলে এই তিনটে মিলিয়ে কি হয়, তাহলে ইংরাজি বাংলাতে পড়ে না কতজন? না, টোটাল এখানে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তাদের মধ্যে 27 যুক্ত 15 যুক্ত 21, এই যে তিনটি শ্রেণীর ছাত্রছাত্রী, এই যে 27 শুধু ইংরাজিতে, 15 জন উভয় বিষয়ে আর 21 জন বাংলা, তাহলে এই টোটাল ছাত্রছাত্রীর মধ্যে কেউ না কেউ ইংরাজি বা বাংলা বা উভয় বিষয়ে পড়াশোনা করে। তাহলে বাংলা বা ইংরেজিতে পড়ে না এরকম কত? না, টোটাল 100 থেকে এই সংখ্যাটা বাদ দিলেই আমার চলে আসবে। তাহলে দেখে নিই কত হয়। তাহলে এখানে 100 থেকে কত বিয়োগ করবো আমরা, এখানে যোগ করে নিই। 5 একে 6, 7 13 3, হাতে রইল 1, 2 একে 3, একে 4 দিয়ে 6 63, অর্থাৎ 63 জন আমার এখানে রয়েছে কি শুধুমাত্র ইংরাজি অথবা বাংলা বা উভয় বিষয়ে পড়াশোনা করে। তাহলে আমার টোটাল এখানে কতজন বাংলা বা ইংরেজিতে পড়াশোনা করে না সেই সংখ্যাটি কত হচ্ছে? 100 থেকে 63 বিয়োগ করে দিই, 3 7 10, হাতে রইল 1, 6 একে 7, 7 3 অর্থাৎ 37 জন। তাহলে এই 37 জন যে পেলাম এটা আমার এরা বাংলা বা ইংরাজি কোনো বিষয়ে পড়াশোনা করে। তাহলে এখানে উত্তর হবে 37, অর্থাৎ এখানে উত্তর হবে ডি। ডি হলো আমার এখানে নির্ণয় সমাধান।